চান্স আছে, 50% চান্স আছে, একদম যে নাই তা না। তার কারণটা হচ্ছে কি জানেন, এই যে আমরা সবাই সার্জিও গোর আসছে, এই সার্জিও গোর আপনার ইয়ের সাথে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছেন, এইটা নিয়ে আমরা আলোচনা করছি, তারেক রহমানের সাথে কথা বলছেন, এইটা নিয়ে আলোচনা করছি। সব আলোচনা ছাপায়া যায় আমাদের কাছে, যেটা সবচেয়ে বড় আলোচনার বিষয় গেছিল সব চ্যানেলগুলোতে, সব পাবলিকের কাছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর সাথে আলোচনা হয়েছে। এইটা কিন্তু সবাই আলোচনা করছে, আপনি একটু খেয়াল করে দেখেন। মূল এইখানে আরেকটা কাহিনী কেউই আলোচনা করে নাই, কেউ আনেও নাই এই জিনিস। সেটা হচ্ছে কি জানেন, এই যে এনসিপি এবং জামাতের সাথে কোনো বৈঠক হয়েছে সার্জিও গোরের, এইটা কিন্তু কোনো সংবাদ মাধ্যম আসে নাই, কেউ আলোচনায়ও আনে নাই। মানে মনে যেন ভুলেই গেছে কোথায় এনসিপি আর কোথায় জামাত। কিন্তু এইখানেই মূল সূত্রটা, কারণ যেই এনসিপি যেই জামাতরে দিয়া আমেরিকার রিজিম চেঞ্জ করাইলো, সেই এনসিপির সাথে সেই জামাতের সাথে একটা বৈঠক করলো না সার্জিও গোর, একটাবার দেখা করলো না, এটা তো হইতে পারে না। যেই ডাক্তার ইউনূস রায়না ওরা আমেরিকায় ক্ষমতায় বসাইছে বলে আমরা সবাই বলি ডিপ স্টেটের খেলা, সেই ডাক্তার ইউনূস সাহেব উনি বাংলাদেশে বর্তমানে, ওনার সাথে কোনো বৈঠক হয় নাই। সুধী সমাজের যে বৈঠকটা হওয়ার কথা ছিল সেটা হলো যে একমাত্র পৃথিবীতে সেরা সুদী তো ডাক্তার ইউনূস। সুদী বলতে আপনারা যে ব্যাংকের সুদ বা সুদ কারবারি না, মানে ভালো সুদী উনি আর কি, বুদ্ধিজীবী সুদী সব হইল না। এই সব কিছু মিলে আপনি যদি চিন্তা করেন যে কিছু একটা তো রান্না হচ্ছে, কোনো না কোনো কড়াইতে কিছু একটা রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়। আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, সময় বলে দিবে আসলে কি হয়। যেমন শোয়েব ভাই উনি নিজে বললেন যে সার্জিও গোর যাবেন, শেখ হাসিনা যখন আসবেন তখন সার্জিও গোর তাকে রিসিভ করতে যাবেন। এই কথাটা আমার কাছে হজম হইল না, কারণ এরকম হয় না। শেখ হাসিনা তিনি বলছেন পশ্চিমা কূটনীতিকেরা করবে, সেখানে সার্জিও গোরো থাকবেন, এই ধরনের এই কথাটা আমার হজম হইল না। কারণ হচ্ছে যে এটা হয় না, এটা পৃথিবীর কোথাও হয় নাই, বাংলাদেশও হবে না। আর ঘটনা হচ্ছে যে এই ধরনের প্রত্যাবর্তন শেখ হাসিনা এবার তৃতীয়বার, ওনার থার্ড টাইম প্রত্যাবর্তন। এবং ওনার যে জনস্রোত বা জনশক্তি আছে, ওরা যদি ঠিক সময় মতো যদি ক্লিক করতে পারে তাহলে এইটা হবে। রাশেদ হায়দার ভাই, এখন প্রশ্ন হলো এই যে মধ্যবর্তী নির্বাচন বা 27 সালে নির্বাচনের কথাটা আসবে কেন? আমাদের দেশ তো ভালোই চলতেছে, এই 27 সাল নির্বাচনের কি এমন প্রয়োজনীয়তা দেখা দিবে? ভালো চলতেছে না, ভালো চলতেছে না। আজকে যদি আপনার সারাদিন আপনি পেপার পত্রিকা টিভি চ্যানেল গুলো খুলে দেখেন, গত এক সপ্তাহ ধরে লম্বা লাইন গ্যাসের জন্য। বাড়িতে, মানুষের বাড়িতে যেখানে 24 ঘন্টায় আপনার 18 ঘন্টা কারেন্ট থাকে না, গ্যাস নাই, সারাদিনে 2 ঘন্টাও গ্যাস পায় না। আবার যাদের এখন প্রিপেইড মিটার যাদের আছে গ্যাসের, আমি জানি না আপনাদের ওইদিকে কি অবস্থা, আমাদের এদিকে প্রিপেইড মিটার যাদের আছে, আমি আগে 1,500 টাকার কার্ড ঢুকাইলে আমার ফ্যামিলি পুরো মাস চলে যেত। প্রতি মাসে আমার একটা নির্দিষ্ট সময় 2-1 দিন আগ পর 1,500 টাকা ঢুকাইতে হইতো, এছাড়া চলতো না। আর এখন গত 6 মাস আগে একবার 1,500 টাকা ঢুকানোর পরে 3 মাস ভরা হয়েছে, এরপর 1,500 টাকা করে ওই টাকাই কাটে না। তার কারণ হচ্ছে গ্যাস চুলায় তো কাজই করতে হচ্ছে, সিলিন্ডার গ্যাস কিনাই না কাজ করতে হয়। কিন্তু আমার একটা সরকারি একটা চার্জ, সার চার্জ আছে, যে মিটার চার্জ অমুক চার্জ, এইটার জন্য 300 টাকা, এইটা ঢুকাইতে গিয়ে প্রবলেম হইতেছে। আমার মিটারে জমা রয়েছে টাকা, কিন্তু আমার আবার নতুন করে দিতে হচ্ছে। বাজারে গেলে আপনার কাঁচামরিচ থেকে শুরু করে বেগুন থেকে শুরু করে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। অনেকগুলো ভিডিও দেখছি, এখানে মহিলারা বলতেছে খুব কষ্ট হচ্ছে। ওরা কোনো বাজে কথা বলে না, সরকারের দোষ, ওরা বলতে কষ্ট হচ্ছে, কিনতে পারতেছি না। তো সব নিয়ে পাবলিকের ভিতরে কিন্তু একটা ক্রোধ আছে, কিন্তু এই ক্রোধটাকে কাজে লাগাইয়া ইলেকশন পর্যন্ত নিয়ে যাইতে এইখানে যে মেকানিজমটা দরকার, বা এইখানে যারা কথা বলে এইটাকে উৎসাহ দিতে পারবে, সেই ধরনের লোক এই মুহূর্তে বাংলাদেশে নাই। কাজে দেখেন কোন নেতা কেউ কেউ এটা নিয়ে খুব একটা কথা বলে না। কিছু কিছু হঠাৎ কিছু কিছু লোক কথা বলতেছে, যেমন আপনার এই ট্যাক্সি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, ওনাদের ভয়েস গুলা সকলের ভয়েস, কিন্তু এইটাকে কাজে লাগানোর মতো, কাজে লাগানোর মতো হয় না। যেমন আপনি ফুটবল খেলায় দেখছেন নেইমার, মেসি, এরপরে আপনার এমবাপ্পে,
ওরা কিন্তু সারা মাঠ 90 মিনিট দৌড়ায়। রাশেদ হায়দার ভাই, ওদিকে যাব না আমি। এই যে বলছেন, আমি তো বলছি দেশ বেশ ভালোই চলছে, দেশে একটা স্থিতিশীলতা আছে, একটা নির্বাচিত সরকার আছে। তারপরেও আমরা বিভিন্ন সময়ে দেখি বিদেশি পরাশক্তিগুলো আমাদের সরকারের উপরে নানা ধরনের চাপ দিচ্ছে, এমনটা মিডিয়ায় কিন্তু আলোচিত হয়। এটা আমাদের কাছেও সেটাই মনে হয় যে সরকারের একটা প্রেশার আছে, কিন্তু প্রেশারটা কিসের? দেশ যেহেতু ভালো চলছে, স্থিতিশীলতা আছে, সবাই ব্যবসা বাণিজ্য করতে থাকবে, দেশ উন্নতি করছে। তারপরেও আবার নির্বাচনের কথা উঠে আসছে, নানা জন থেকে অলরেডি কানা ঘুষা হচ্ছে যে খুব শীঘ্রই 27 সালে বা তার আগে পরে একটা নির্বাচন হয়ে যেতে পারে। মাসুদ ভাই, সেই জায়গাটাই যেতে চাচ্ছিলাম। আপনাকে খেলোয়াড় দিয়ে এই জন্যই বুঝাইছি যে বাংলাদেশের মানুষ ফুটবল খেলুক আর না খেলুক, ওরা কিন্তু ভালো বুঝে না। রাশেদ হায়দার, বাংলাদেশে এখন যারা আছে, যেমন আমাদের বিরোধী দল আছে, প্রধান বিরোধী দল জামাতে ইসলাম, তারা তো কথা বলছে না, তাদের কাছে তো ভালোই লাগছে। তো তাদের কাছে ভালো লাগলে আমাদের কাছে তো খারাপ লাগার কোনো কারণ নাই। আপনাকে তো আমি সেটাই বুঝাইতে যাচ্ছিলাম, যে খেলোয়াড় নিয়ে যাই বললাম যে এইসব খেলোয়াড় গুলা 90 মিনিট দৌড়ায় না মাঠে। আপনি খেয়াল করেন, এই খেলোয়াড় গুলা খুব স্লোলি থাকে, কিন্তু পেছন থেকে বলটা যখন গুছাইয়া আনা যায় তখনই ওই প্লেয়ার শুট দেয় এবং গোল। তো সেটাই বলতে যে মানুষ উত্তেজিত, মানুষ খেপা আছে, কিন্তু এইটারে কাজে লাগানোর মতন যাদেরকে দরকার, যেই দলটা এগুলোকে কাজে লাগাইতে পারে সেই দল মাঠে নাই, ওদের কোনো হদিস নাই। এখন আপনি বলছেন বিরোধী দল, আপনি একটা কথা একটু খেয়াল করছেন, আপনি এত কিছু গ্যাঞ্জাম চলতেছে, এই গ্যাঞ্জামের চেয়ে আপনার পেপার পত্রিকা বা মিডিয়াতে বারবার খালি ওই যে সার্জিস নাহিদ ওরা কোথায় মিছিল নিয়ে যায়, কোথায় পাথর খাইতেছে সেটা চিন্তা করে। সিলেটে পাথর খাওয়া বাইর হইতে পারতো না যদি আসলে বিএনপি মারতো। এগুলো সব এজেন্সি করায়, বিভিন্ন এজেন্সি আছে, বাংলাদেশে এজেন্সির অভাব নাই, এরা করাইতেছে। মানে কি জানেন, একটা সময় 2018-র পরে আপনি খেয়াল করেন, নুরুল হক নুরু প্রতিদিন মাইর খেইতো। এক হিরো আলম কি এক মাইর খেলো, এটা নিয়ে ইন্টারন্যাশনালি খবর হয়ে গেছে, হিরো আলম মাইর খেয়েছে। সুতরাং এদের নুরুল হক নুরু এবং হিরো আলমের মতন বানাইতেছে। এটা জামাতে কারা? জামাতে এনসিপি রে বানাইতেছে, মানে তোমাদের উপর যাতে মানুষের সিম্পেথি জাগে, মানুষ ওই দিকে চোখ। কারণ জামাত নেতারা কিছু বলবে না, এখন জামাত নেতারা মাথা খারাপ হয়েছে আপনার বলবে। হে যদি আজকে কয় যে সরকার তুমি এগুলা কি করতেছ, তেল নুন চাইলের দাম বৃদ্ধি, তুমি তো খুব খারাপ লোক, লগে লগে আবার কান্নাকার ভিডিও ভাইরাল হয়ে যায়, ওই ডরেই আছে তারা ভয়ে ভাই, তারা কিছু বলবে না। আর এটা তো মিলিজুলি সরকার, এটা মিলিজুলি সরকার, নিজেরা সরকার চালাইতে পারতেছে না। আপনি যেটা বলতেছেন ব্যবসা করবে, ভাই দেশে ব্যবসা নাই। অলরেডি $1 বিলিয়ন কাপড়ের অর্ডার ক্যান্সেল করে দিছে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ, ওরা ক্যান্সেল করে দিছে। দেশে আপনার বৈদেশিক মুদ্রাটা অর্জন হয় এখন শুধুমাত্র আমার মতন কামলাদের হাতে। আমরা যারা কামলা দিই বিদেশে, আমরা মাস শেষে দেশে টাকা পাঠাইতে হয়। এই টাকা দেশে কোনো বিনিয়োগ আছে, নতুন বিনিয়োগ আছে? নতুন বিনিয়োগ না থাকলে আপনার কাজ হবে না। এস আলমের ফ্যাক্টরি যেটা বন্ধ হয়ে গেছে, 10,000 শ্রমিক কাজ হারাইছে এস আলমের এক ফ্যাক্টরি। এই একজনের পেছনে আপনি যদি 3 জন ধরেন তাহলে 30,000 40,000 লোকের খাদ্যের কোনো নিশ্চয়তা নাই। সবকিছুই আছে। আপনার কাছে মনে হচ্ছে সাদা চোখে দেখলে দেশ তো ভালোই চলতেছে, দেশ চলতেছে ভাই, যেখানে অর্থমন্ত্রী নিজে স্বীকার করছে যে প্রতিদিন 7,500 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিতে হইতেছে, কর্মচারীদের বেতন ভাতা অমুক তমুক এই চালাইতে যায়। সার্জিও করে আসছে 3.5 কোটি টাকার ডিনারের আয়োজন, 3.5 কোটি টাকার। সেই ডিনারে তো সবাই দাওয়াত ছিল, ওইটা তো প্রকাশ করে নাই সরকার। ডিনার বাতিল হইলো, 3.5 কোটি টাকা কি না দিয়া পারছে? ওটা কি না দিয়া পারছে? তো সরকার তার নিজস্ব কিছু কাজ চালাইতে পারতেছে, কিন্তু বাকি পাবলিকের মধ্যে হাহাকার। এই কারণেই বলতেছে নির্বাচন এখন। হ্যাঁ, বিভিন্ন এজেন্সিগুলো চেষ্টা করতেছে, বা আপনার অনেকে চিন্তা করতেছে এটা জনরোষটা খুব জোরে বাইরা যায়, এমন এক পর্যায়ে পড়বে যে সরকার পদত্যাগ করতে হয়তো বাধ্য হবে। এইখানের মধ্যে আবার বিভিন্ন বিদেশি শক্তি। ভাই, আপনি একটা কথা বলেছেন, সার্জিওর সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছেন হোটেলে, দীর্ঘ বৈঠক, কেউ বলছেন 1 ঘন্টা, কেউ বলছেন আরো বেশি সময় ধরে। এটা কি আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়ার অংশ বলে মনে হয়? আর না হলে সাবের হোসেন চৌধুরীর সাথেই বা
তার এই সময়ে আলোচনা হবার কথা কেন? আর ওই যে বললেন ডিনার ক্যান্সেল করেছেন, ডিনার ক্যান্সেল করেছেন, তিনি তো বাংলাদেশে এসে ডিনার করেছেন অলরেডি, ঠিক না? বাংলাদেশে এসে ডিনার তো করেছেন, তার মানে হোটেলে করেছেন। জি, রাশেদ হায়দার ভাই, কেন আর সাব্বির হোসেন চৌধুরীর সাথে বৈঠক? উনি ডিনার করেছেন, লাঞ্চ করেছেন, সবকিছু করেছেন, কিন্তু একটা রাষ্ট্রীয় প্রটোকলে উনি আসছেন, সেই জন্য একটা ডিনার রাখা হয়েছিল। এটা রাষ্ট্রীয় খরচে 3.5 কোটি টাকা খরচ ছিল। এখানে গেস্টও নির্ধারিত ছিল, তার মধ্যে অনেকের নাম যেমন শুনতে পাই সোহেল তাজ, তার বোন ডাক্তার ইউনূসও এরকম। কিন্তু এইসব নাম দেখার পরেই উনি নাকি বাতিল করেছেন। আর সাবের হোসেন চৌধুরীর সাথে যে কথা হয়েছে, দেখেন এটা আওয়ামী লীগের কিছু সেন্ট্রালি কিছু নেতার কাছ থেকে যেমন শোনা গিয়েছে, বাংলাদেশের 2টা গোয়েন্দা সংস্থা কনফার্ম করেছে যে সার্জিও গোরের সাথে ওনার দেখা হয়েছে সার্জিও গোরের হোটেলে, যেটা আবার সেনা নিয়ন্ত্রিত হোটেল ওয়েস্টিনে, যেখানে আবার ওই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাঝে মধ্যে হাঁসের মাংস খেতে যেতেন। আর আমেরিকা এমন এক জিনিস, মনে রাখেন যে আমেরিকা যখন কাউকে ব্যবহার করে আর প্রয়োজন না হয় টিস্যু পেপারের মতো ফেলে দেয়। সেটা আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এরা ওই যে বললাম এনসিপি কে ব্যবহার করছিল, জামাতকে ব্যবহার করছিল, এদের সাথে বৈঠক করে নাই। আর আমেরিকার আরেকটা জিনিস আছে, ওরা সব মানবে। আপনার দেশে গ্যাঞ্জাম লাগাইয়া অমুক তমুক করার জন্য কোন দেশে কাকে ইউজ করা যায় সেটা আমেরিকা খুব ভালো বুঝে। যার কারণে তারা 24 জুলাই আগস্ট পরে জঙ্গিদেরকে নামাই দিয়েছিল যে করো করো করো। আর জঙ্গিদের নামাই দেওয়ার পরে এরপরে কয়দিন পরে আবার এটার হ্রাস টানে, মানে যখন ওর কাম হয়ে যায় তখন ওকে যে না এইবার এটারে মারতে হবে, কারণ না মারলে আবার তাদের ক্ষতি। এইটা আবার তারা শিখে আসছিল আফগানিস্তান থেকে, এইটা তারা শিখছিল সিরিয়া থেকে, লেবানন থেকে, এগুলো আমেরিকা শিখছে। সুতরাং এখন এই জঙ্গিদের হ্রাস টানতে হলে কি করতে হবে? এখানে জঙ্গিদের হ্রাস একমাত্র টানতে পারে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগের যে ভ্যাকুয়াম, আওয়ামী লীগ চলে যাওয়াতে যে ভ্যাকুয়ামটা হয়েছে, ওখানে যে জঙ্গিরা মাথা চারা দিয়ে উঠছে, এইটারে দমাইতে হবে। দমাইতে হলে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই। যার কারণে সার্জিও গোরের এই বৈঠক আওয়ামী লীগ নেতাদের সাথে। এখানে শুধু না, দিল্লিতেও অনেকের সাথে হয়েছে সার্জিও গোরের বৈঠক। আবার এমনও নিউজ আছে যে 12ই ফেব্রুয়ারির ইলেকশনের আগ পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে যদিও বা আমেরিকান এম্বাসি কথা বলছে, নির্বাচনের পরে আর কথা বলে নাই, ওরা মনে করছে দেশ ঠিক মতো চলবে। কিন্তু এখন দেখলো কি যে না, চলে না। এখন নাকি আবার নির্দেশনা দিচ্ছে আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ বাড়াও। দেখেন আমেরিকার ভয় এখানে 2টা, এক হচ্ছে জঙ্গিবাদের উত্থান, দ্বিতীয় হচ্ছে যে চায়না এবং জঙ্গিবাদের উত্থান। কারণ তারেক চায়নার কাছে পুরা বেচা গেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি পুরা বেচা গেছে। এটা আমেরিকা বুঝতেছে যে ওনার গলায় অলরেডি চায়নার ডোজ খায়া গলায় কাটা আটকে ফেলছে, এই কাটা বাইর করতে পারতেছে না। সুতরাং এখন ওনারা যদি প্রেসারে রাখতে হয়, তারেকরে প্রেসারে রেখা যদি বাকি কাজ হাসিল করতে হয়, তাহলে একটু মজার একটা কথা বলেছেন চায়না। এখন চায়নার 2টা বড় কোম্পানি যেগুলোর উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে, ওই 2টো কোম্পানিকে চায়না ঠেলে দিয়েছে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য। এটা কি চায়না একটা রাজনীতি করেনি, কৌশল নেয়নি যে আগে তোদেরকে টাকা দেবো না বা তোদের এখানে ইনভেস্ট করবো না? তাই চায়না কি জানে না যে এই কোম্পানিগুলো এখানে আসলে মার্কিনদের নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ পড়বে? চায়নার এই কোম্পানি এগুলো চায়না সব ভালো করে জানে। আপনি কি মনে করেন যে এই যে রাশিয়া যে বাংলাদেশকে একটা অফার দিছে যে তোমাদের সাথে সমস্ত লেনদেন ব্যবসা বাণিজ্য আমাদেরকে ইন্ডিয়ান রুপিতে করতে হবে, আপনি কি মনে করেন যে এটা আমেরিকার ইয়েস নো ছাড়া হয় নাই? আমেরিকার কি ব্যবসা রাশিয়ার সাথে নাই? রাশিয়ার সাথে ব্যবসা আছে আমেরিকার, $1000 কোটি ব্যবসা আছে, ভারতেরও ব্যবসা আছে। তা আপনি কি মনে করেন এগুলোর কোনো ইঙ্গিত নাই? সবকিছুতে ইঙ্গিত আছে, আপনার সবকিছুতে। এটা জিওপলিটিক্সের এমন এক খেলা। না রাশেদ হায়দার ভাই, রাশিয়ার সাথে তো রুপিতে এর আগেও বাংলাদেশের লেনদেন হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে রুপিতে লেনদেন হয়েছে। না সেটা ছিল অন্যভাবে ঘটেছে। না সেটা ছিল অন্যভাবে, যেহেতু রাশিয়া থেকে ডলারে পরিশোধ করা যাইতেছে না, তখন ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ যে আমরা তো ঋণগ্রস্ত হয়ে যাব যদি টাকাটা না দিতে পারি, সুতরাং তোমাদের সাথে তো ডিরেক্ট ব্যবসা আছে, তোমরা রাশিয়ারা বলো যে আমরা রুপিতে দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের সাথে তো আমাদের লেনদেনের সমস্যা নেই, আমরা তোমাদের দিই, তোমরা দিয়ে দাও। ওইটা ছিল অন্য। আর এইবার রাশিয়া সরাসরি বলছে, এতদিন তো কইতো যে ডলারে তো অমুকে দাও, এইবার বলছে না সরাসরি তোমরা ব্যবসা করতে হলে রুপিতে করতে হবে। লাভ টাকার ভারতের রুপি দিয়া যখন আপনি আমেরিকার সাথে পুরো পৃথিবীর দ্বন্দ্ব কি, পেট্রো ডলার, আপনি যাই আনবেন আনেন ডলারে পরিশোধ করতে হবে।
আপনার চাইনিজ রুপি ওই জাপানিজ ইয়েনে দিলে হবে না, আপনাকে দিতে হবে ডলারে। তো ঠিক সেই জায়গায় এসে এখন রাশিয়া গুলো যে তুমি করো, ইন্ডিয়া তো রাজি, ঠিক আছে, কারণ ইন্ডিয়ার টাকা যখন রোলিং হবে টাকার মান বৃদ্ধি পাবে, হেদের লাভ। এগুলো সব জিও পলিটিক্সে খেলা। আপনি একটা জিনিস চিন্তা করেন, ভারত চায়না প্রচন্ড দুশ্মন একজন আরেকজনের, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরা চরম বন্ধু। রাশিয়া আমেরিকা চরম দুশ্মন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বন্ধু। তো জিও পলিটিক্সে কেউ 100% শত্রু না, কেউ 100% মিত্র না। আমেরিকার প্রবলেমটা হয়েছে কোথায়? বাংলাদেশ নিয়ে। আমেরিকা দেখতেছে চায়নার দিকে তো চরম ঝুঁকা যাইতেছে। কারণ হচ্ছে দেখেন, পাকিস্তান পারছে বলে যে বাংলাদেশ পারবে তা না। পাকিস্তান চায়নার লগে আর আমেরিকার লগে বন্ধুত্ব রাখা দুই জায়গায় বেইমানি করে কিছু হয় না। এটা বাংলাদেশের ক্ষেত্রে, কারণ পাকিস্তান ভৌগোলিক কারণে, পাকিস্তান এমন এক জায়গায় আমেরিকা বেইমানি করলেও পাকিস্তানের দরকার, কারণ ইরানরে ঠেকাইতে হইব, আফগানিস্তানরে ঠেকাইতে হইব, ওই সেই। তো বাংলাদেশে ওইভাবে না। আপনি এটা জানেন, এখন আপনার এই চ্যানেলের মাধ্যমে বইলা দেয়, অলরেডি বেইলি ব্রিজ গত 1 মাস আগে চট্টগ্রাম বন্দর হয়ে পার্বত্য চট্টগ্রামে চলে গেছে। বেইলি ব্রিজ, যেইটার দ্বারা, যেই ব্রিজ শুধু নাফ নদীর উপরে লাগবে, এটা হচ্ছে যে আপনার 28 মিটারের একটা বেইলি ব্রিজ, যেটা প্রতিস্থাপন করতে 2 ঘন্টা লাগবে আমেরিকান সেনাবাহিনীর। সব রেডি। এখন শুধুমাত্র তারা যেদিন সিদ্ধান্ত নেবে সেদিনই মারবে এই বেইলি ব্রিজ সরাসরি। যেই করিডোর চাইছিল এতদিন দেন নাই, এখন কিছুই বলতে পারতেছেন না। চায়নাও চাইছে, এই বেইলি ব্রিজও প্রতিস্থাপন করে ফেলবে আমেরিকা। এটা একদম শিওর থাকেন, আপনারা অল্প কিছুদিনের ভিতরে এই বেইলি ব্রিজ দেখতে পাবেন। চায়না এবং চায়নার তো না, এটা আমেরিকার বেইলি ব্রিজ, যেটা দিয়া যাবে, ওরা যাবে, সামরিক সরঞ্জাম যাবে, সবকিছু। এটা অলরেডি চিটাং বন্দরের থেকে পার্বত্য চট্টগ্রাম পৌঁছে গেছে। এটা নাফ নদীর কাছেই লাগবে। এবং আপনি একটা জিনিস কি খেয়াল করেছেন মাসুদ ভাই, ওই যে আপনার রোহিঙ্গা ক্যাম্প দেখতে গেছিল সার্জিও গোর, রোহিঙ্গা ক্যাম্পটা চলে জাতিসংঘের অধীনে, জাতিসংঘের অফিস আছে ওইখানে। ও জাতিসংঘের অফিসে পর্যন্ত যায় নাই, সার্জিও গোর নিজে ব্যক্তিগতভাবে আরো কিছু লোক নিয়ে দেখে চলে আসছে। তার মানে ওরা 2 পয়সার দামও দেয় নাই জাতিসংঘের, যে তুই কে জাতিসংঘ বাদ দে। এগুলো সব ডট গুলো মিলান, তাইলে বুঝা যাবেন যে শোয়েব চৌধুরী যে বলছেন যে আগামীতে ইলেকশনের একটা সম্ভাবনা আছে, তবে হ্যাঁ সম্ভাবনা আছে, কিন্তু সেই ইলেকশন নিতে হলে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াইতে হবে, আওয়ামী লীগকেই পরিস্থিতি তৈরি করতে হবে, না হলে ইলেকশন হবে না। সোজা হিসাব। ধন্যবাদ মাসুদ ভাই। জি, রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি। যে রফিক ভাই রাশেদ হায়দার ভাইয়ের কথা শুনলেন, কিন্তু এই কল্পনা বা হঠাৎ এই কথাটা উঠে আসলো যে 27 সালে মধ্যে আবারও নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, বা যুক্তরাষ্ট্র এই ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। সেজন্যই সার্জিও গোর এখানে এলেন। এখানে অনেক বিষয়ে সরকারের সাথে দ্বিমত হয়ে গেছে এমনটা মনে হয়। সে কারণে ডিনার পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে। আবার আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সাথে তিনি একান্তে বৈঠক করেছেন। আবার দীনেশ ত্রিবেদী, ভারতের রাষ্ট্রদূত, তার সাথেও 1 ঘন্টার বেশি সময় ধরে তিনি একান্ত বৈঠক করেছেন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি রাষ্ট্রদূত রয়েছেন বাংলাদেশে, তার ঢোকাও নিষেধ ছিল। মানে 1-to-1 বৈঠক। কেন? এবং এই বিষয়গুলো আপনার কাছে একটু জানতে চাইবো যে আদৌ কি 27 সালের মধ্যে নির্বাচন বা মধ্যবর্তী নির্বাচন, যে কথাগুলো জল্পনা কল্পনা উঠে আসছে, নানাজন নানাভাবে বলছেন, এই কথাগুলোর ভিত্তি কতটা, এবং বাংলাদেশে আদৌ কি এই ধরনের একটা নির্বাচনের প্রয়োজনীয়তা আছে কিনা? দেশ তো ভালোই চলছে, একটা নির্বাচিত সরকার অলরেডি বাংলাদেশে আছে। হ্যাঁ, রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রাশেদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে, শুভেচ্ছা ও স্বাগত। এখন কোন দিক থেকে শুরু করি, কোন দিক থেকে শুরু করি সেটাই তো বুঝতেছি না। আপনি আবার বলছেন দেশ ভালো চলতেছে। জি রফিক ভাই, আর একটু সাউন্ড বাড়াতে হবে। জি, এর চেয়ে সাউন্ড বাড়ানো খুব মুশকিল। আচ্ছা যাক, তবে একটা কথা আমি বলি, আমরা বাংলাদেশে এখন যারা সাংবাদিকতা করে, তার মধ্যে আমি যে শোয়েব চৌধুরীর ইয়েগুলি আমি সবসময় শুনি, তার লেখাগুলি আমি পড়ি। আর একটা সাংবাদিক আছে, এখন বাংলাদেশে নাই, এখন উনি চলে গেছে, আপনার বিবিসির যে সাবেক প্রধান ছিল সাব্বির হোসেন, ওনার সাক্ষাৎকারগুলি আপনি শুনছেন, মঞ্জুর আলম পান্নার আপনার টক শোতে কিন্তু অনেকগুলি সাক্ষাৎকার, এবং শোয়েব চৌধুরী এ পর্যন্ত যে কথাগুলি বলতেছে সেগুলির মধ্যে সত্যতা কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে
বলতেছে। সাধারণ মানুষ কিন্তু আপনার বলতেছে এই যে আপনার যদি আপনার অনলাইনে যদি ঢুকেন তাহলে আপনি দেখবেন আপনার মানুষের আপনার হাজারিটা বলেন আপনার গ্যাস এবং বিদ্যুৎ নিয়ে যে ধরনের অবস্থা, সেটা তো আপনি মানে ভয়াবহ অবস্থা, যেখানে আপনার সিলিন্ডার আপনার নাই, গ্যাসের কথা যারা সিএনজি চালায় যারা, এরা আপনার যদি সারাদিন যদি গাড়ি না চালায় ওরা চলতে পারে না, খাইতে পারে না, এবং তারা কান্নাকাটি করে যে আমরা সারাদিন এখন আমরা যদি গ্যাসের জন্য বসে থাকি আমরা পরে আমরা ইয়া পাচ্ছি না, মানে ভাড়া পাচ্ছি না, পরে আমরা আমরা সংসার নিয়ে চলতে পারছি না। আপনি বলছেন ভালো চলতেছে, কিভাবে ভালো চলছে? আপনি দেখেন গ্যাসের জন্য কি হচ্ছে, গ্যাসের জন্য আপনার শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। আপনি আজকে আজকে একটা শিল্প কারখানা আপনার খবর নেন, ডিবিএল গ্রুপ বাংলাদেশের বৃহৎ একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, আপনার যারা মাসে $40 মিলিয়ন এক্সপোর্ট করে, মানে তৈরি পোশাক এক্সপোর্টে $40 মিলিয়ন এক্সপোর্ট করে, তারা শুধু বিদ্যুৎ এবং গ্যাসের এর জন্য তাদের ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে। এবং আরো এরকম তো অনেকগুলি বন্ধ হয়েছে বিদ্যুতের জন্য। আপনি তো দেখতেছেন বিদ্যুৎ এবং গ্যাসের জন্য গত কয়েকদিনের রিপোর্টগুলি দেখেন, নারায়ণগঞ্জে শত শত কেটে দিচ্ছে। জিএমের সাবেক নেতা, সেও একজন মালিক, সে বলছে অলরেডি তাদের উৎপাদনের সক্ষমতা আমরা 40% অলরেডি কমে গেছে, 40% উৎপাদন সক্ষমতা কমে গেছে। তার মানে কি আগামী 2 মাস পরে আপনারা শুনবেন আপনি এক্সপোর্ট কোন দিকে চলে যাচ্ছে। অলরেডি এই প্রথম প্রান্তিকের 1.92% আপনার এক্সপোর্ট কমে গেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তারপরে দেশ ভালো চলতেছে আপনি কিভাবে বলবেন? এখন আসি ওই দিকে আপনার আমাদের সুয়েব চৌধুরীর ব্যাপারটা বলে। আমি বাংলাদেশে এখন যারা সাংবাদিক আছে ওরা তো সাংবাদিক না, ওরা সাংঘাতিক। এখন দেখেন এক সময় কিন্তু দেখেন আমরা টক শোর জন্য বসে থাকতাম টিভির সামনে ক্যামেরাতে, টক শোতে যারা যায় আর ওদের বক্তব্য শুনলে মানুষ আরেকগুলো শুনতে চায় না। এখন কাদের উপর ভরসা করে? আপনি আমাদের মতো যারা আপনার ইউটিউবের টক শো চালায়, যারা অথেন্টিক কথা বলে, তাদের টক শোর জন্য হাজার হাজার মানুষ বসে থাকে, লাখ লাখ ভিউ হয় একটা টক শোতে। এটা আপনি কেন হয়? তাদের প্রতি মানুষের অনাস্থা। তার মধ্যে 2-1 জন সাংবাদিক আছে তারা এখনো তাদের ইয়াটা ধরে রাখছে, তার সাংবাদিকরা যে উদ্দেশ্য যে মানুষকে, জনগণকে আপনার সঠিক তথ্য পৌঁছানোর জন্য সাংবাদিককে সমাজের দর্পণ বলা হয়, সেটা সুয়েব চৌধুরীর কথাগুলি কিন্তু একদম ফালানোর কোনো সুযোগ নেই। অথবা এই যে বলছে 27 সাল না 28 সাল হবে সেটা পরের প্রশ্ন, তবে ওনার যে কথাগুলি সাথে মিল আছে। এখন আরেকটা জিনিস আসে, রাশেদ ভাই যে তথ্যটা দিছে আপনার, আমরাও এই তথ্যটা জানি যে আপনার এই যে ত্রিবেদীর সাথে, তিনি ত্রিবেদীর সাথে আপনার পার্সোনালি বৈঠক করছে, এই বৈঠকের জন্য ওনার ডিনারটা বর্তমান বাতিল, সরকারি ডিনার। এটা শুনে এটা কিন্তু হালকাভাবে নেওয়ার সুযোগ নাই। সরকারি আপনার ধরনের ডিনার হয়, বিদেশ থেকে যখন গেস্ট আসে, মানে গুরুত্বপূর্ণ গেস্ট, তাদের জন্য ডিনারের আয়োজন করে, ডিনারে শুধু করে এখানে আপনি খাওয়াইলেন না খালি, এটা কিন্তু অনেক বড় বড় লিডার দেশের আপনার রাজনৈতিক নেতা সবকিছুই যায়, সবাই যায়, এবং সামরিক লোক যায়, গোয়েন্দা লোক যায়, তারা এখানে একটা আপনার একটা আলাদা একটা আনুষ্ঠানিক ইয়ে করে। এটা বাতিল করছে, এই বাতিল করার কারণ কি? তার মানে কি আপনার মধ্যে সামথিং রং। এবং আমি শুনলাম অনেকেই বলতেছে যে আপনার এই সার্জিও বুরের সাথে যে দিনেশ ত্রিবেদীর যে আপনার বৈঠকটা, এটা কিন্তু অফিসিয়ালি ছিল না, আনঅফিসিয়ালি, হঠাৎ করে, বুঝতে পারছেন, আনঅফিসিয়ালি, মানে এই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আপনার ওনার সাথে দেখা করছে, মানে আপনার 2 ঘন্টা, আমরা শুনি যে 2 ঘন্টা। রফিক ভাই, দীনেশ ত্রিবেদী দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূতের দায়িত্ব পালন করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। না না, এখন আপনি দেখেন ওনার কথাই বলছিলাম, আপনি বিবিসিতে চাকরি করে যারা, তারা কিন্তু অনেক বড় বড় আপনার যারা আছে অনুসন্ধানী সাংবাদিক, তাদের কি নেওয়া হয়। আপনি যেমন বাংলাদেশের সাব্বির মুস্তাফা, তার কথাগুলি আপনি শুনেন, তার যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো বলে বুঝেন আপনি, এবং আপনার সুয়েব চৌধুরীর কথাটা শুনেন, এবং এই সুবীর ভৌমিকের কথাটি শুনেন, দেখবেন আপনি তিনটাই আপনার একই ধরনের কথা, বুঝতে পারছেন। এখন দেখেন এই যে বললো যে বহিনজির কাছে উনি ডিসিশন দেবে, তার মানে কি এখানে কি কি আলোচনা হয়েছে? অবশ্যই আপনার ত্রিবেদী সাহেব শেখ হাসিনার সাথে। এখন আরেকটা সূত্র অলরেডি ওনার কাছ থেকে পাওয়া গেল যে আপনার আমাদের ত্রিবেদী সাহেব অবশ্যই শেখ হাসিনার সাথে দেখা করে কি ঘটনা, কি আলোচনা, সেগুলো আলোচনা। যেহেতু 5 তারিখে একটা শেখ হাসিনা আপনার অনলাইনে আসতেছে এই বিদেশি সাংবাদিকদের সাথে, মানে বিদেশি যে বড় বড় আপনার যে আছে আপনার সংবাদপত্র বা আছে, এদের সাথে বৈঠক করবে অনলাইনে, সেটার জন্য কিন্তু মানে কি হইতেছে না হয়েছে এগুলি কিন্তু এখানে কিন্তু অবশ্যই এটা খবরটা দেখছে। এবং অলরেডি আমাদের দ্বিবেদী সাহেব অলরেডি
জি রফিক ভাইয়ের কোনো একটা প্রবলেম হচ্ছে, আমরা রফিক ভাইয়ের কাছে পরে আসবো। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে যাই। রাশেদ হায়দার ভাই যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে, রফিক ভাই আবার আসবো, আপনার কাছে আবার আসছি। আমি রাশেদ হায়দার ভাইয়ের সাথে একটু কথা বলি। রাশেদ হায়দার ভাই, আপনার আলোচনা আপনি বলেছিলেন যে সাবের হোসেন চৌধুরীর বিষয়টা, এর মধ্যে আলোচনায় উঠে আসলো যে জামাতে ইসলাম, এনসিপি সহ বিরোধী বলয়ের যারা রয়েছেন তাদের কারো সাথেই সার্জিও গোরের বৈঠক হয়নি, কিংবা ও ধরনের শিডিউলে ছিল কিনা জানি না, থাকবার তো কথা, অতীতে তো এমনটা হতো, ঠিক না? এখন কেন হলো না? বরঞ্চ ঠিক তার বিপরীত চিত্রটা আমরা দেখলাম। তিনি বৈঠক করলেন ভারতের রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন দীনেশ ত্রিবেদীর সাথে, আবার তিনি বৈঠক করলেন আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরীর সাথে। বিষয়টা শোয়েব চৌধুরী যে বিশ্লেষণ করলেন, আপনার কাছে কি মনে হয় যে ওই ধরনের কিছু একটা ছক কাজ করছে? রাশেদ হায়দার ভাই। মাসুদ ভাই, আমি আগেও বললাম যে এখানে আমেরিকার ভয় হচ্ছে যে চায়না ঢুকে যাচ্ছে। আর জামাত আগে এক সময় আমেরিকান লবি যদিও ব্যবহার করতো, আপনারা জানেন কিনা জানি না, এই 24-এর নির্বাচনের আগ পর্যন্ত, 24 বলতেছি, এই 26-এর নির্বাচনের আগ পর্যন্ত 70 জন জামাত শিবিরের লোকজন সরাসরি আমেরিকান এম্বাসিতে চাকরি করত। এদের প্রত্যেকটাকে ছাঁটাই করা হয়েছে, কেউ নাই। আমেরিকার সাথে ওদের আগের যে লবিংটা নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়েছে তাদের এই মৌলবাদী কিছু কর্মকাণ্ড চরিত্রের কারণে। আর ওই যে আপনাকে আমেরিকা বলছে, আমেরিকা কিন্তু সব করে, সব ভালো, কিন্তু এই আমেরিকান বা ইউরোপিয়ানদের সবচেয়ে বড় হচ্ছে যে সাদা টুপি দেখলে এদের মনে পড়ে যায়। কারণ যত দুনিয়াতে যত গন্ডগোল যত কিছু সবই তো দেখেন তো, ওই যে আল্লাহ আকবর কইয়াই শুরু হয় না। ওরা তো রাশেদ হায়দার, আমি এখানে আপনাদের সাথে কেন জানি আমার একটু মিলে না হিসাবটা। এই যাদের কথা আপনারা বলছেন তারা তো হইলো সোনার ডিম পাড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। এদের কারণেই তারা আফগানিস্তানে লুটপাট করতে পেরেছে, এদের কারণেই তারা মধ্যপ্রাচ্য লুটপাট করতে পেরেছে। দেশে দেশে এদেরকে ব্যবহার করে ওইসব দেশে এসে তারা হানা দিচ্ছে লুটপাটের জন্য। তো ওরা তো তাদের হাঁসের ডিম পাড়ে, ওদের বিরুদ্ধে তো যাবে না। জঙ্গিবাদ যত বাড়বে তত আমেরিকারই তো লাভ। এখানে জঙ্গিবাদ কেন আপনারা ইয়ে করেন, নেগেটিভলি দেখেন? এইখানেই বলে, আমার বাপে এক সময় বলতো, এরকম কথা শুনলে আমার আব্বাই বলতে কি জানেন, ওয়ান্ডারফুল ডায়মন্ড টুথ পাউডার। বহু আগের একটা টুথ পাউডার ছিল ওয়ান্ডারফুল ডায়মন্ড টুথ পাউডার। আমেরিকা জঙ্গি তৈরি করে, আমেরিকা এটাকে প্যাট্রোনাইজ করা, জঙ্গি তকমা লাগায়, এরপরে সে জায়গায় ঢুকে ওদেরই ছিঁড়া ফেলায়। আপনি যেসব দেশের কথা বললেন সবকিছু, ওসামা বিন লাদেনরাও তৈরি করছে আমেরিকা, যা যা করার সব করছে। বাংলাদেশে আমেরিকা কিভাবে ঢুকবে? কারণ এতদিন শেখ হাসিনার কারণে তারা কোনো সুবিধা পায় না। আপনি দেখছিলেন শেখ হাসিনার সময় এরকম কত মন্ত্রী মিনিস্টার সে আলোচনায় ছিল না, জায়গায় দিত না, টাইম দিত না। সেই জায়গায় আজকে যখন জামাতের সাথে কথা না বলছে, তখন জামাত আমির বলতেছে যে হ্যাঁ এটা শিষ্টাচার বহির্ভূত। ভাই, আমি দুইটা কথা আমি লোকালি বুঝি। এক হইছে যে ফর এক্সাম্পল, আমারে কোনো একটা দেশে আমি গেলাম, সেখানে যে আমার খুব একটা বন্ধু মানুষ আছে, তাহলে আমি সব মিটিং এর পরও আমি ওই দোস্তটার সাথে দেখা করব, সেটা কোনো দোষের বিষয় না। এখন এখানে তো আর ইয়ে করে নাই, ওই যে সার্জিও গোর যে আপনার ভারতীয় হাইকমিশনের সাথে দেখা করছে, আপনি এইটা বলেন না কেন? এর আগে এই ভারতীয় হাইকমিশন দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার আগে সার্জিও গোরের সাথে দিল্লিতে দেখা করছিল। সার্জিও গোর ওনাকে নিয়ে টুইট করছিল, তার মানে ওনাদের মধ্যে বন্ধুত্ব আছে। এখন আপনারা তো বন্ধুত্ব বলতে মনে করেন কি জানেন, গলায় গলায় হাত দিলাম, একটা সিগারেট দুই বন্ধু ভাগ করে খাইলাম, একটা কলা দুই বন্ধু ভাগ করে, এটাই বন্ধুত্ব না। এর বাইরেও কিছু বন্ধুত্ব আছে, পলিটিক্যাল বন্ধুত্ব আছে, এই আছে সেই আছে, শিক্ষিত লোকের বন্ধুত্ব আরেক রকম আছে। তো ওইটা দেখছেন। তাহলে সে যখন বাংলাদেশে আসলেন সার্জিও গোর, তিনি দেখা করতেই পারেন, তিনি দোস্ত আসো একসাথে বসি খাই, তোমার কেমন চলতেছে দিনকাল, ঠিক আছে না? কারণ বাংলাদেশে সিআইএ যেমন অ্যাক্টিভ, র অ্যাক্টিভ, মোসাদও অ্যাক্টিভ, সব অ্যাক্টিভ, আর পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো অ্যাক্টিভ, সব অ্যাক্টিভ। তাইলে এখন আপনার দীনেশ ত্রিবেদী থেকে হয়তো দেখতেছে যে তুমি তো অনেকদিন যাবত আসো এখানে, তুমি তো খুব ক্লোজলি দেখতেছো, একটু আসো তো, বলো তো বন্ধু কি কি হইলো এখানে, বা কি কি রকম ফর্মাল আলোচনা, অনেক কিছু হইতে পারে।
এখন এইটারে জামাত আমির কেন খেপলেন? কারণ ওই যে আপনি প্রথমে বলছি কেউ আলোচনা করেন নাই আপনারা যে এনসিপি আর জামাত, এনসিপি আর জামাতরে যতক্ষণ প্রয়োজন ছিল ততক্ষণ ইউজ করছে, টিস্যু পেপারের মতো ফেলছে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আপনার এই চ্যানেলও ইলেকশনের আরো মনে হয় 1.5-2 মাস আগে থেকে আমি নিজেও প্রেডিকশন করছিলাম যে অবস্থা যা দেখা যাইতেছে মনে হয় জামাত ক্ষমতায় আসবে, বলছিলাম আপনাকে এই কথাটা, এটা প্রেডিক্ট ছিল তৎকালীন সময়ে। জামাতের কি রমরমা অবস্থা করে ফেলছিল এই আমেরিকান, ঠিক ইলেকশনের 25 দিন 30 দিন আগ থেকে অন্য এজেন্সিগুলোর খেলায় বিএনপি আইসা গেছে, বিএনপি আইসা গেছে। কারণ জামাতরা আর তখন দেখলো যে জামাত যদি আসে এটা সেকেন্ড আফগানিস্তান হইতে তো কোনো সমস্যা নেই, এটা হবেই, সুতরাং ওরা ভয় পাইছে। এখন আবার জামাতরে দিয়া আরেকটা কেইসান তারা এই অঞ্চলে বাজাবে না, আর ভারতও চায় না যে কোনো মৌলবাদী শক্তি এসে তার নিজের দেয়। রাশেদ হায়দার ভাই, আরেকটা প্রসঙ্গে যাব আপনাকে দিয়েই শুরু করব। যেটা বললেন এই যে আফগানিস্তান, হ্যান ত্যান, তালেবান, অনেক কথাই তো বললেন, তাই না? এগুলো মূলত সমস্যা হচ্ছে ভারতের। এখানে জঙ্গিবাদ, এখানে উগ্রবাদ ছড়ালে সমস্যা আমেরিকার হয় না, আমেরিকার বেশ সুবিধাই হয়। কিন্তু এটা ভারত কোনোভাবে সহ্য করতে পারে না, যার কারণে ভারত আমেরিকাকে প্রেসার করে যে তোমাদের কারণে এখানে জঙ্গিবাদ হচ্ছে, তোমাদের সাথে কিসের ব্যবসা করবো। অনেকটা এরকম পরিস্থিতি ওই দুই দেশের মধ্যে চলছে গত 2 বছর ধরে। এর আগে গত 10 বছরও আমরা ভারত এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এতটা খারাপ দেখি নাই, গত 2 বছর যতটা খারাপ দেখেছি। তার কারণ কি এটা না বাংলাদেশ কেন্দ্রিক না? হ্যাঁ, হতে পারে। এবার আপনাকে আমি অন্য একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা হলো আমাদের হোম মিনিস্টার আজকে বলেছেন যে নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নেই। এটা বলতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা ওই ঘরানার সংগঠনগুলোকেই বুঝিয়েছেন এই কথা। এখন তারপরেও বা সারা বাংলাদেশে বিশেষ সতর্কতা জারি। আবার এই স্বরাষ্ট্রমন্ত্রীরাই বলেছেন বা পুলিশের আরো গুরুত্বপূর্ণ অফিসাররা তারা বলেছেন বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। বেশ ভালো, বাংলাদেশের জঙ্গিবাদের অস্তিত্ব নেই, নিষিদ্ধ সংগঠনও কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের হামলা, কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটায় এমন পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা বিলকুল নেই। তারপরও সারা দেশে বিশেষ সতর্কতা জারির কারণ কি? 5 তারিখে সব স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিন্তু ছুটি দেওয়া হয়েছে। রাশেদ হায়দার ভাই, এই বিশেষ সতর্কতার কারণটা কি? কাদের জন্য এই সতর্কতা? মানে কোন দিক থেকে সমস্যা হতে পারে? মাসুদ ভাই, আপনি নিজেই তো বললেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সালাউদ্দিন, উনি বললেন যে নিষিদ্ধ সংগঠনের সেই সক্ষমতা নাই। উনি কয়েকদিন আগে বলছিলেন যে আওয়ামী লীগের কবর তো দিল্লিতে হয়ে না, সক্ষমতা নাই বলে নাই রাশেদ হায়দার ভাই, সক্ষমতা নাই বলে নাই। তিনি বলেছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নাই। মানে আওয়ামী লীগ ওই ধরনের কোনো নাশকতা করার মতো পজিশন তৈরি করে নাই, উদ্যোগ নেয় নাই। মাসুদ ভাই, সম্ভাবনা নাই বলে কখন? একটা লোকের সম্ভাবনা নাই বলে কখন? যখন তার সক্ষমতা নাই, দাঁড়াইতেই না পারলে আপনি যা খামসি তো আর দিতে পারতেন না। উনি বলছিলেন কয়েকদিন আগে যে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে। রাশেদ হায়দার ভাই, আজকের একটা কথা বলি। আজকের পাকিস্তানে একটা আত্মঘাতী হামলা হয়েছে। ওই হামলায় স্পটে 14 জন মারা গেছে এবং কয়েকশো মানুষ আহত হয়েছে। ওইখানে একটা সভা চলছিল। তো যারা কাজ করে তাদের সক্ষমতাটা তো লাগে না, তো অনেক মানুষ লাগে না তো। না না ভাই, আপনি যেটা বলতেছেন আমি আপনার সাথে একমত না। এই ঘটনা গতকালকের, আপনি যেটা বলতেছেন সেটা গতকালকের ঘটনা। আপনাকে আমাকে যদি আপনি ইন্টারাকশন না করেন তাহলে হয়তো আমি কনক্লুশনে পৌঁছাইতে পারবো, আর না হলে এটা ভাঙা ভাঙা হয়ে গেলে পাবলিকের কাছে অন্য জিনিস পৌঁছায়। যে কথা ভাঙা ভাঙা হয়ে গেলে বলুন। তো বললাম যে উনি বললেন যে আওয়ামী লীগের কবরও হয়ে গেছে। তো যেই সংগঠনের কবর হয়ে গেছে, যেই সংগঠনের সক্ষমতা নাই বা কোনো প্ল্যানই নাই, তাহলে সেই সংগঠন নিয়ে কোনো চিন্তার দরকার নেই। আপনি এখানে আওয়ামী লীগের টাইনে না ভুল করছেন সর্বপ্রথম। দ্বিতীয়ত কথা যেটা, সেটা হলো যে এখন 5 তারিখে কি হবে না হবে সেটাও আওয়ামী লীগ এখনো কোনো ডাক দেয় নাই যে 5 তারিখে বিশাল মিছিল করবো। ডাক দিছে? দেয় নাই। কোন সংগঠন আওয়ামী লীগের বলছে আমরা মিছিল বের করবো, করে নাই। তাহলে 5 তারিখ স্কুল কলেজ ছুটি কেন? জঙ্গি তৎপরতা বাংলাদেশে নাই। হ্যাঁ ভাই, এটা আপনিও জানেন, আমিও জানি, রফিক ভাইও জানেন, জঙ্গি তৎপরতা বাংলাদেশে নাই। কিন্তু বাংলাদেশে আগে যেগুলো ঘটে
ঘটে নাই, ছাতার ভিতর বোমা, প্রেসার কুকারের ভিতরে বোমা, মেট্রো রেল স্টেশনের ভিতরে বোমা, সেটা আবার বোমা রাখার আগের পরের 3 ঘন্টার ভিডিও ফুটেজ গায়েব। আবার আজকে বালুর বস্তার ভিতরে বোমা বিস্ফোরণে 3 জন আহত, এগুলো সব বাংলাদেশের, মানে জঙ্গিবাদ নাই তো। এগুলো তো বোমা যেগুলো পাইতেছেন আপনারা, এগুলো সব উপর থেকে পড়তেছে, কেউ জানে না। এখন আপনি বলতে পাকিস্তান, দেখেন আওয়ামী লীগ তো পাকিস্তানের মতো টেরোরিস্ট সংগঠন না। আওয়ামী লীগ অতীতেও কখনো জ্বালাও পোড়াও করে নাই, কিচ্ছু করে নাই, নিয়মতান্ত্রিক আন্দোলন করছে, রাজনীতি নিয়মতান্ত্রিক করছে। বিএনপির মতো বাস পড়ায় নাই, গাড়ি পড়ায় নাই, ওই পড়ায় নাই। সুতরাং এরা বিএনপি আলারা বা সরকার মনে করতেছে বাবারে আমরা 2013-14 সালে যে আকামগুলা করছি সেই আকাম যদি আওয়ামী লীগ করা শুরু করে তাহলে তো মুসিবত। আপনি যেটা বলছেন আমি 100% একমত। আকাম করতে 1 লক্ষ লোক লাগে না, 2 জন হইলে হয়। 2 জনে একটা আকাম করতে পারে, পুরো একটা 10 কিলোমিটার রোড ব্লক হয়ে যেতে পারে, কিচ্ছু লাগবে না। কি লাগবে? আপনি একজন লোক মোটরসাইকেলে বয়ে আছে, আর একটা পিছে বয়ে একটা রড দিয়া 3টা গাড়িতে বাড়ি দিলে শেষ, গাড়ির গ্লাস। এই যে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়ারি যে গাড়িগুলো চলে, বাসগুলো রাস্তার উপর দাঁড়ায় না রাতে, সব বাস কি আর যায়? কিছু বাস রাস্তার উপর দাঁড়ায় থাকে না। আমি ফতিঝিলে দেখছি, ফকিরাপুলও দেখছি, সুন্দর সুন্দর দামি দামি বাস দাঁড়ায় আছে। 3টা বাসে 3টা রড দিয়া বাড়ি দিয়া ওই পেট্রোল ঢাইলা দিলেই শেষ। আকাম করতে বেশি লোক লাগে না, আকাম করা যায়। কিন্তু আওয়ামী লীগ আকাম করবে না। এরপরেও আপনি বলতেছেন যে কেন? আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে কেন তাহলে জরুরি নিরাপত্তা? ওই জরুরি, সারা দেশে জরুরি অবস্থা, বিশেষ সতর্কতা, বিশেষ সারা দেশে, হ্যাঁ ওখানে ট্রান্সটা কি লেখা আছে খেয়াল করতে জারি করেছে মাসুদ ভাই, ওখানে ট্রান্সটা খেয়াল করছেন? কারণ ওই চিঠিটা আপনি আমারে পাঠাইছিলেন আরো 2 দিন আগে, আমাকে হোয়াটসঅ্যাপে দিছিলেন ভাই। কি ট্রান্সটা লেখা আছে যে পুলিশের গাড়িতে হামলা হইতে পারে, পুলিশের গাড়ি ঘোড়াতে হামলা হইতে পারে, এই জন্য পুলিশকে বিশেষ সতর্কতা। তো পুলিশের গাড়িতে হামলা করছে, পুলিশের উল্টা লটকে মারছে কারা? তাহলে কি সেই গ্রুপ দ্বারা হইতেছে? কারণ হচ্ছে আপনি একটা জিনিস একটু খেয়াল করেন তো, এই যে পাটোয়ারি না কোন একটা আছে না, যেটা যে সিলেট মিলেট যে পাত্তর মাত্তর খাইছে, হে কিন্তু একটা কথা বলছে কয়দিন আগে যে 24-এর সেসব অস্ত্রধারীরা কোথায়, অস্ত্ররা কোথায়, সব ঐক্য হও। এবং সে কি বলছে, তারেক রহমান আপনার পোলাপাইন আমারে পাথর মারছে, এটার জন্য মামলাও করুন না, আমি মৃত্যুর আগ পর্যন্ত কারো কাছে বিচার চাইবো না, তবে আমি এটা পার্সোনালি নিলাম তারেক রহমান, এইটার শাস্তি আপনারা পাইতে হবে। তার মানে কি এনসিপি করবে? কোন এজেন্সি মারফত করানো হবে এটা? সেই যে সিম্পেথির কাহিনীতে আসেন আবার, যে এনসিপি রে মাইর খাওয়া এমন একটা জিনিস মানুষের সামনে তুলবে যে আরে দেখো এটা সিম্পেথি, যেটা আওয়ামী লীগ পারে নাই। জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ বিরোধী দল বানাইছিল জাতীয় পার্টিকে, কিন্তু মন্ত্রিত্ব দিছে, এদের লোকের রাস্তাঘাটে মারামারি করে নাই। বিএনপি কিন্তু টেকনিকটা ভালো দিছে, এদের 76টা আসন দিছে, আবার মহিলা আসনও দিছে। আবার দেখা যায় দেখো দেশে তো একটা বিশাল বিরোধী দল আছে, এদের লোক আমাদের মারামারি চলে, সরকারি দল বিরোধী দল আইওয়াস, আপনাদেরকে নাটক দেখাইতেছে, আপনি এখনো বুঝতে পারেন না। আর জামাত এনসিপি রে দাঁড়া করে দিয়েছে। জামাতের কথা যে ভাই আমাদের তো দুর্নাম বেশি হয়ে গেছে, এই নারী গঠিত দুর্নাম থেকে আমরা দাঁড়াইতে পারবো না, সুতরাং এনসিপি তোমরা এমন দেখাও যে তোমরা বিশিষ্ট বিরোধী দল। এইরকম বিরোধী দল আর বাংলাদেশের 54 বছর আসে নাই, এগুলা দেখাইতেছে। এগুলারে আরো আইওয়াস দেওয়ার জন্য কি এই জরুরি অবস্থা কিনা ইয়ে দিবে কিনা, বা জরুরি সতর্কতা কিনা? 5 তারিখ স্কুল কলেজ বন্ধ কেন? ওই দিন স্কুল কলেজে কি হবে? নাকি আবার আপনারা সেই স্কুল কলেজেই কোনো প্ল্যান করছিলেন যে বিমান আইনা ফালাই দিবেন মাইলস্টোন স্কুলের মতো? ইনুস জমানায় মাইলস্টোন স্কুলে বিমান পড়ছিল না, ওইটা হইতে পারে। নাকি মনে করছেন যে 5ই আগস্ট আবার এবার আপনার বিরুদ্ধে পোলাপ্যান্ডে খেপাইতারে এনসিপি? কোনটা? এখানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন না, কিন্তু আওয়ামী লীগকে বারবার উস্কানো হচ্ছিল যে আওয়ামী লীগ এমন কিছু করুক যাতে ইন্টারন্যাশনালি প্রমাণ করা যায় যে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, যার কারণে তাকে আমরা ব্যান করে রাখছি। ওই লাইনটাই চিন্তা করেন না কেন? অনেক চেষ্টা হইতেছে, অনেকভাবে চেষ্টা হইতেছে, এত অত্যাচার আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে, এটা হচ্ছে যে তোমাদের পিঠ দেওয়ালে ঢেকে গেছে, তোমরা রাশেদ হায়দার ভাই কদিন থেকে বিভিন্ন জায়গায় বোমা পাওয়া যাচ্ছে, এটা তো সত্য নাকি?
আইন শৃঙ্খলা ওটা তো আপনাকে বাহিনী বললাম ভাই। সেগুলো উদ্ধার করে, সেগুলো আবার নিষ্ক্রিয় করে, কোথাও কোথাও সেগুলো আহত হয়ে, এই যে আজকেও খবর আছে বরিশালে 3 জন আহত। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? এটা কি আন্তর্জাতিক কোন সংগঠন, আন্তর্জাতিক সংগঠনের এখানে কি ওই ধরনের পজিশন তৈরি হয়ে গেছে যে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? এখানকার লোকে আমরা বহুকাল থেকে দেখি যে বাংলাদেশের কিছু মানুষ আন্তর্জাতিক অনেক সংগঠনের সাথে যুক্ত থাকে, তো ওইসব সংগঠনের দ্বারা কি এই কাজগুলো হচ্ছে, নাকি এগুলো আসলে দেশের অভ্যন্তরীণ কিংবা এগুলো পরিকল্পিত নাটকীয়? কি মনে হয় মাসুদ ভাই? আইডি এবং এআইডি এই দুইটা জিনিস তৈরি করতে পারে সেনাবাহিনীর এক্সপ্লোসিভ ডিভাইস যারা ইউজ করে, শিক্ষা আছে, তারা তৈরি করতে পারে। এবং আপনার আমাদের আশপাশে পাকিস্তানি জঙ্গি সংগঠন যেগুলো আছে, এই লস্করি তৈয়বা টৈয়বা, এরা তৈরি করতে পারে। এবং এদের ট্রেনিং দেয় আবার পাকিস্তানের আইএস। তা বাংলাদেশে যা কতজন ঢুকছে কতজন বাইরেছে এটা কোনো হদিস নাই। এখন এর আগে আপনার লস্করি তৈয়বার বড় বড় দুইজন নেতা আমাদের বর্ডার এরিয়ায় ঘুরে গেছে, ওরাও ঘুরে গেছে, এখনো অনেকেই আছে। আর আপনি একটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশে পর্যন্ত প্রায় 17 জন পাকিস্তানি, চাইনিজ, আমেরিকান এবং টার্কির গোয়েন্দা সংস্থার লোক মারা গেছে, হাই প্রোফাইলেরা। এদের লাশও কেউ দেখে নাই, কোনো পোস্টমর্টেম হয় নাই, সরাসরি নিয়ে গেছে। এটা আপনার গত 2 বছরে দেখছেন, এখনো গিজ গিজ করে। কে যে কোনটা কি দিয়া বানায় দিতেছে সেটা এখন আপনার আমি কিভাবে বলবো? এই যে আপনার আমরা বলি যে স্নাইপার দিয়ে মারছে, স্নাইপার তো হচ্ছে যে সেনাবাহিনীর লোকজন স্নাইপারের কাজ করে। আপনার গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা বলছে যে ওনারা ওই ওনাদের ক্লাবে, সেনা ক্লাবের উপরে ওনারা মিটিং করছেন, 3 তারিখে ওনারা সাংবাদিক সম্মেলন করছেন এবং 3 তারিখে ওনারা নেমে গেছেন। ওইসব লোকজনগুলোই যে এখন করতেছে না। এই যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লোকজনের মধ্যে কি আপনার মৌলবাদ শক্তি নাই? 100% আপনি বলেন সবাই দেশপ্রেমিক, সব দেশপ্রেমিক ছিল? নাই। এবং আমার দেশে কি নাই এই মৌলবাদী শক্তি, যারা এই জিহাদি শক্তিতে বলিয়ান, যারা মিছিল করে যে ওই বাংলা হবে আফগান, এগুলো মিছিল করতো। এখন আপনারা এই যে বোমা হামলা, তারপর নারী নির্যাতন, শিশু নির্যাতন, এগুলো নিয়ে আপনারা বাইতুল মোকাররমে কি কোনো মিছিল দেখেন? আগে তো শুক্রবার হইলেই এই মিছিলের ঘনঘটা হইতো, সেগুলো আছে এখন আর নাই। তাহলে এগুলো কই? এই যে মসজিদে, মাদ্রাসার ভিতরে এই পর্যন্ত 3 বার হইলো বোমা বিস্ফোরণ করে একটা বিল্ডিং সহ উড়ে যাইতেছে। এই এক্সপ্লোসিভ ডিভাইস গুলা কোত্থেকে আসছে? কারা সাপ্লায়ার? এবং সবসময় এটা মৌলবাদী, মাদ্রাসা মৌলবাদীরা কেন জড়িত? অন্য কারো কাছে তো পাওয়া যায় না। এই আপনার পাইপের ভেতরে এআইডি দিয়া টাইম বোমা বানানোর সিস্টেম এর আগে বাংলাদেশে দেখছেন? এই সিস্টেম দেখছেন পাকিস্তানে। আপনি নিজেই বললেন যে ওই যে গতকাল 14 জন মারা গেছে পাকিস্তানে। এটা কারা করতে পারে? এই কাহিনীগুলো তো আপনারা চোখে আঙ্গুল দিয়া বারবার কইলে হবে না যে ভাই অমুকে অমুকে অমুকে। আপনি সোজা বুঝতে পারবেন, আপনি সোজা যে এটা কারা করতে পারে। কারা চিন্তা করে যে মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি? কারা চিন্তা করে যে আমি অমুকের ভোট দিলে বেহেস্ত, যেখানে আমার আল্লাহ নিতে পারবো, আমার বেহেস্তে না দোজকে নিবে, এটা আমার আল্লাহ সিদ্ধান্ত নিবে। কিন্তু এইখানে দুনিয়াতে আপনারা কইতেছে এইখানে ভোট দিলেই তুমি বেহেস্তে যাইবা। কারা এখন তাদের চরিত্র যখন হনন হইতেছে চতুর্দিকে, তাদের কৃতকর্ম যখন প্রকাশ পাচ্ছে, সবকিছু যখন আলোর মতন, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার কোনো গ্যারেন্টি নাই। মানুষ এখন 3 বেলার জায়গায় 2 বেলা 1 বেলাও খাইতেছে। গরিব মানুষের পয়সা নাই। ট্যাক্সি ড্রাইভাররা কইতেছে আমার বউ পোলা কেমনে চলবো জানি না, আর কয়দিন পরে দুর্ভিক্ষ না আত্মহত্যা করতে মানুষ নামবে। এগুলো সব চোখগুলা ফেরানোর জন্যই এই কামগুলা করাইতেছে। এবং এগুলোর পেছনে টোটাল বাংলাদেশের বিভিন্ন এজেন্সি দায়ী। এগুলোর পেছনে এজেন্সি আছে, এগুলোর পেছনে এনজিও সংস্থাগুলো আছে। কোথায় আজকে সেই নারীবাদী সংগঠনগুলা? কোথায় আমার দেশের সুশীল সমাজ? তারা কেন বলছে না? কিভাবে মেট্রো রেল স্টেশনের রাতের 3টা থেকে সকাল 6টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যায়? আমাকে জবাব দেন। রাশেদ হায়দার ভাই যেটা বললেন যে তারা ঢাকা ইউনিভার্সিটিতে সমকামী ধরা হয়েছে এজিএস এর রুমে, কিন্তু সেইখানে আবার সন্ধ্যা 6টা থেকে রাতের
5টা পর্যন্ত সিসিটিভির যে ফুটেজ, সেটা গেট দিয়ে ঢুকার ফুটেজ গায়েব, এবং আরেকটা ফুটেজ ছিল ওনাদের ভিসির চেম্বারে মনে হয়, সেটাও গায়েব। এগুলো নিয়ে যখন ধরছে ওই বেটা পদত্যাগ করে ভাগছে। কই থেকে ভাই? এগুলো কি একটু বুঝতেছেন না বা বুঝার চেষ্টা করতেছেন?